সানডে সাসপেন্স, শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প সৈয়দ মুস্তফা সিরাজের কেকড়াডিহির বৃত্তান্ত। সৈয়দ মুস্তফা সিরাজ, জন্ম 14 অক্টোবর 1930। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে ইনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য। তারপর আনন্দমেলা সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটক লিখেছেন একসময়। 4 সেপ্টেম্বর 2012 সালে তার মৃত্যু হয়। কেকড়াডিহির বৃত্তান্ত এই ছোট গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত সৈয়দ মুস্তফা সিরাজের কিশোর রোমাঞ্চ অমনিবাস এই বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পের কথক স্টেশন মাস্টার মুখুজ্জেমশাই এবং আব্দুল রিকশাওয়ালা। শুরু হচ্ছে কেকড়াডিহির বৃত্তান্ত। ট্রেন যদি প্রচন্ড লেট করে রাত দুপুরে কোনো নিঝুম ছোট স্টেশনে পৌঁছায় এবং সেই স্টেশনের নাম যদি হয় কেকড়াডিহি, তাহলে কি অবস্থা দাঁড়ায় সেটা হয়তো ব্যাখ্যা করে বলার দরকার হয় না। তক্ষুনি সব বৃত্তান্ত আঁচ করা চলে। কেকড়াডিহিতে আমার এক পিস্তুত দাদা সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার, কাজেই তার একটা সরকারি জিপ গাড়িও আছে। কিন্তু আগে থেকে খবর দিয়ে কোথাও যাওয়া আমার অভ্যেস নেই। পুজোর ছুটিতে কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎ কেকড়াডিহির কথা মনে পড়েছিল এবং তক্ষুনি বেরিয়ে পড়েছিলাম কাঁধে ব্যাগ ঝুলিয়ে। ভেবেছিলাম হঠাৎ গিয়ে পড়ে গেনুদাকে চমকে দেব, কিন্তু উল্টে আমি নিজেই ভীষণ চমকে গেলুম যখন স্টেশন মাস্টার বললেন, কেকড়াডিহি এই স্টেশনের নাম বটে, তবে লোক্যালিটি এখান থেকে কমপক্ষে মাইল 3 দূরে। স্টেশন মাস্টার মুচকি হেসে আরো বললেন, দিব্যি তো জ্যোৎস্না ফুটে রয়েছে, তাকে দেখুন না চারপাশে কোথায় আছেন, একেবারে নির্বাসনে। চারদিকে আর কোনো বাড়িঘর নেই। জ্যোৎস্নায় কাছে ও দূরে কয়েকটা তাল গাছ কালো হয়ে দাঁড়িয়ে আছে। বুঝলাম বিশাল এক মাঠের মধ্যিখানে এই স্টেশন। বললুম, তাহলে তো ভারী বিপদে পড়া গেল। তা বলতে পারেন বটে। স্টেশন মাস্টার একটু গম্ভীর হয়ে বললেন, বিপদ আপনার যেমন তেমনি আমারও কম নয়। অবাক হয়ে বললাম, আপনার কি বিপদ? বিপদ বিপদ বই কি, কোয়ার্টারে গিয়ে যে শুয়ে পড়বো তার উপায় নাই, জ্বালিয়ে মারবে, তাই স্টেশনে রাত কাটাতে হয় আমাকে। জ্বালিয়ে মারবে কে? এত কথায় আপনার কাজ কি মশাই? এই বলে স্টেশন মাস্টার স্টেশন ঘরে ঢুকে গেলেন। তারপর ভেতর থেকে দরজা আটকে দিলেন। এগিয়ে গিয়ে বললাম, ও দাদা শুনুন। ভেতর থেকে বিরক্ত স্টেশন মাস্টার বললেন, শোনাশুনির সময় নেই মশাই, এক্ষুনি ওরা ইসে পড়বে, ঘুমোতে দেবে না, স্টেশনে থেকেও তো রিহাই নেই। এতক্ষণে একজন খালাসি বা পয়েন্টসম্যান যাই হোক খুব খুব করে কাশতে কাশতে স্টেশন ঘরের বারান্দায় এলো। তার হাতেও একটা রেল লণ্ঠন। লণ্ঠনটার দম কমিয়ে বারান্দায় একটা সিন্দুকের উপর পা ছড়িয়ে সে শুয়ে পড়ল। স্টেশন মাস্টারের ব্যাপার স্যাপার দেখে ভড়কে গিয়েছিলুম। লোকটাকে ডাকলুম, এই যে দাদা শুনছেন? তার নাক ডাকা শুরু হয়ে গেল, কোনো সাড়াই পাওয়া গেল না। কেকড়াডিহি স্টেশনে দেখছি সবই অদ্ভুত, কিন্তু তার চেয়ে বিরক্তিকর মশার কামড়ে অস্থির হয়ে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম। সেখানেও ঝাঁকে ঝাঁকে মশা আমাকে ছিঁড়ে খেতে থাকলো। তখন মরিয়া হয়ে ঠিক করলাম 3 মাইল রাস্তা হেঁটে কেকড়াডিহি চলে যাব।
জ্যোৎস্নার রাতে হাঁটতে অসুবিধা হবে না। স্টেশনের নিচের চত্বর পেরিয়ে নিচের রাস্তা পাওয়া গেল। তারপর দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। আমার সাড়া পেয়ে সে ঘুরে বলল, কে? বললুম, আমি কলকাতা থেকে আসছি। কেকড়াডিহিতে আমার পিস্তুত দাদা ইরিগেশন ইঞ্জিনিয়ার। ট্রেন লেট করে পৌঁছেছে, বড্ড বিপদে পড়ে গেছি, তাই। বুঝেছি, আমারও একই অবস্থা, আমিও কলকাতা থেকে আসছি। খুব খুশি হয়ে বললাম, তাহলে চলুন না, দুজনে গল্প করতে করতে হাঁটি। হাঁটবার দরকারটা কি? লোকটি ঘড় ঘড় করে অদ্ভুত হাসল। একটু অপেক্ষা করুন না, এক্ষুনি আব্দুলের রিক্সা এসে যাবে। আমি আরো খুশি হয়ে বললাম, বাহ, তাহলে তো ভালোই। হ্যাঁ, ভালো, তবে একটু আধটু মন্দও বলতে পারেন। কেন বলুন তো? আব্দুল তার রিক্সায় মরা বয়ে শ্মশানে পৌঁছে দেয়। তাতে কি, আমরা তো মরার সঙ্গে এক রিক্সায় যাচ্ছি নে। কিছু বলা যায় না। লোকটি চাপা স্বরে বলে উঠল, এই যে আপনিও আব্দুলের রিক্সায় যাবেন, আপনি মরা নন, তার গ্যারেন্টি দিচ্ছে কে? লোকটি তো বেজায় রসিক। হাসতে হাসতে বললুম, সে গ্যারেন্টি আমি দিতে পারি। আমি একেবারে জ্যান্ত মানুষ, জলজ্যান্ত বলতে পারেন। আমার গ্যারেন্টি আমি কিন্তু দিতে পারছি না মশাই। তার মানে আপনি মরা? এসে অস্থির হয়ে বললুম, মরা কখনো কথা বলে? মরা কি এমনি দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করে? লোকটি গম্ভীর স্বরেই বলল, কেকড়াডিহিতে মরাও জ্যান্ত মানুষের মতো, কোনো ফারাক নেই। একটু আগে আব্দুল একটা মরা শ্মশানে নিয়ে গেল, মরাটা আমাকে দেখে বলে গেল, ভালো তো দাদা? তাহলেই বুঝুন। লোকটি সত্যি তুখর রসিক, নিজে একটুও হাসছে না, অথচ এমন সব কথা বলছে যা শুনে না হেসে পারা যায় না। বললাম, একটু আগে স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হলো। ভদ্রলোক বলেছিলেন কোয়ার্টারে রাত বিরেতে শুতে গেলে নাকি কারা জ্বালায়, মরারাই জ্যান্ত মানুষের মতো ওর পেছনে লাগে। তাহলে ঠিক ধরেছেন, স্টেশনের ওপাশেই তো শ্মশান। লোকটা ফোঁস করে শ্বাস ছেড়ে আবার বলল, যাকে আব্দুল এতক্ষণে আসছে, বাঁচা গেল। জ্যোৎস্নায় কালো হয়ে একটা সাইকেল রিক্সা এগিয়ে আসছিল। কোনো আলো নেই, একবার চাপা ভেঁপু বাজল শুধু। কাছাকাছি এলে লোকটি বলল, আয় ভাই আব্দুল, এই দেখ এই দেখ, আর একজন প্যাসেঞ্জার পেয়ে গেলি, কেমন তোর পুষিয়ে যাবে এবারে। আব্দুল রিক্সা থামিয়ে আমার উদ্দেশ্যে বলল, 5 টাকা লাগবে বাবু। রাজি হয়ে গেলাম। দুজনে রিক্সায় উঠে বসলে আব্দুল প্যাডেলে চাপ দিল। রিক্সা চাকা গড়াতে থাকলো। আমার সঙ্গী বলল, এই মরাটা কাদের রে আব্দুল? রায়পুরে পাঁচু, আন্ত্রিক হয়েছিল। ওদিকে আন্ত্রিকের যা অবস্থা, রোজ 1-2 করে যাচ্ছে মুখুজ্জেমশাই। আমার সঙ্গী তাহলে এক মুখুজ্জেমশাই, বেশ রসিক মানুষ বটে। খিখি করে হেসে বললেন, তুইও তো গিয়েছিলি বাবা। আগে তা আপনার কি অবস্থা বলুন শুনি। আমার আর কি বলবো, জামাই মেডিকেলের ডাক্তার, অনেক চেষ্টা চরিত্র করলো, কিন্তু কাজ হলো না। সবই কপালের লেখন মুখুজ্জেমশাই। বুঝতে না পেরে বললাম, কি হয়েছিল আপনার? কি আবার হবে, ওই আন্তরিক। তা আপনার কি হয়েছিল? অবাক হয়ে বললাম, আমার কি হবে? আহা, কিছু না হলো তো এই তাজা তরুণ বয়সে টেসে গেলেন কি করে? টেসে গেলাম মানে? মুখুজ্জেমশাই খি খি করে অদ্ভুত হেসে বললেন, ও আব্দুল, কথা শোন, এখনো লুকো চাপা করছে দেখছিস? নতুন টাসা তো, তাই বলতে একটু লজ্জা হচ্ছে, পরে ঠিকই বলবেন। হকচকিয়ে গিয়ে বললাম, ব্যাপারটা কি ঠিক ঠিক বুঝতে পারছি না তো। দুজনেই খি খি খ্যা খ্যা হাসতে থাকলো। রাস্তার দুধারে কালো হয়ে আছে ধানের ক্ষেত, দূরে ঘন কুয়াশা, কোথাও তাল গাছের সারি, চাঁদটা জ্যোৎস্না ছড়াচ্ছে সমানে। তারপর কোথায় শেয়াল ডাকতে লাগলো।
এতক্ষণে কেমন একটু ভয় ভয় আচ্ছন্নতা চেপে ধরল। মুখুজ্জেমশাই হঠাৎ বললেন, রোকে রোকে রোকে, আব্দুল এখানেই নামিয়ে দে। আব্দুল রিক্সা থামিয়ে বলল, এখানে নামবেন কেন? মুখুজ্জেমশাই নেমে বললেন, এই ছাতিম গাছটা দেখছিস, এটা আমার বরাবর খুব পছন্দ, এখানেই ডেরা করা যাক। সে কি, তখন বললেন কুঠিবাড়ির জঙ্গলে একটা ভালো গাছ দেখে রেখেছেন। না রে, থাক। মুখুজ্জেমশাই নরম গলায় বললেন, শেওড়া গাছে বড্ড পেঁচার জ্বালাতন, সারা রাত্রি ফ্যাও খ্যাও খ্যাও করে জ্বালিয়ে মারে, বরং এই ছাতিম গাছটা। সঙ্গে সঙ্গে রাস্তার ধারের ছাতিম গাছের ভেতর থেকে কে যেন বলে উঠল, এখানে হবে না, এখানে হবে না, আগে গিয়ে দেখ, আগে গিয়ে দেখ বলছি। মুখুজ্জেমশাই গর্জে উঠলেন, কোন ব্যাটারে? কে? বাপের সম্পত্তি পেয়েছিস? ওটা আমার দেখে রাখা গাছ, তা জানিস? নাম বলছি হতভাগা, নাম। ছাতিম গাছের দিকে উনি দৌড়ে গেলেন। তারপর ধস্তাধস্তি হইচই বেঁধে গেল। গাছের ডালপালা বেজায় নড়তে থাকলো। আব্দুল এর মধ্যে জোরে রিক্সা চালিয়ে দিল। তফাতে গিয়ে বলল, মোড়ো করে ঝামেলা করে চলুন স্যার, আপনাকে বরং কুঠিবাড়ির ওখানে একটা নিরিবিলি তাল গাছের কাছে পৌঁছে দিই। মনে সুখে থাকবেন, জ্যোৎস্না রাত্রিরে ঠ্যাং ঝুলিয়ে বসবেন আর গান গাইবেন, বাধা দেওয়ার কেউ নেই। এতক্ষণে সব বুঝে গেছি, কিন্তু কি করব সেটাই বুঝতে পারছি না। আব্দুলের রিক্সা এবার খুব বেগে চলছে। একটু পরে মরিয়া হয়ে ডাকলাম, আব্দুল, আব্দুল। বলুন স্যার। দেখো ভাই আব্দুল, তোমাদের বড্ড ভুল হয়েছে। সে কি ভুল স্যার? আমি একজন জ্যান্ত মানুষ। হাসির চোটে আব্দুলের রিক্সার গতি কমল। সে বলল, আমারও তাই মনে হয় স্যার। আসলে ব্যাপারটা বুঝতে দেরি লাগে কিনা, যেমন এই দেখুন না আমার ব্যাপারটা, আন্তরিক হয়ে হেলথ সেন্টারে ভর্তি হলাম, তারপর কি হলো বুঝতেই পারলাম না। ডাক্তারবাবুরা জান ঘরে ফেলে রাখলে আমাকে। জান ঘর? সে আবার কি? আগে ওই রোগী এসে গেলে যে ঘরে রাখে। সে তো মর্গ। কি সর্বনাশ। আব্দুল ফের হাসল। তা সর্বনাশ বই কি, বউ এসে জান ঘরে আমাকে পড়ে থাকতে দেখে খুব তম্বি করতে লাগলো। বলে কি, শুয়ে থাকলে সংসার চলবে, রিক্সা না ঠেললে খাওয়া জুটবে কি করে। তাই শুনে জান ঘর থেকে বেরিয়ে এলুম। রিক্সা ঠেলার কপাল করে জন্মেছিলুম স্যার, মরেও নিস্তার পাচ্ছি না। আব্দুল, আমাকে এখানেই নামিয়ে দাও। আব্দুল রিক্সা থামিয়ে এদিক ওদিক তাকিয়ে তারপর বলল, বাবুর চোখ আছে বটে, ভালো গাছ পছন্দ করেছে। গাছটা এখনো খালি আছে বলেই মনে হচ্ছে। বুঝলাম যে রাস্তার ধারে শুকনো প্রকাণ্ড একটা গাছের কঙ্কালের কথাই ও বলছে। চাঁদটা সেই নিষ্পত্র গাছের একটা ডালে যেন আটকে আছে ঘুড়ির মতো। লাফ দিয়ে রিক্সা থেকে নেমেই দৌড় দিলাম। আব্দুল পেছনে চেঁচাচ্ছিল, বাবু মশাই, টাকা! ও বাবু মশাই, আমার টাকা! ভাড়ার টাকাটা দিয়ে যান। জল কাদা ধান ক্ষেত ভেঙে দৌড়ছিলাম। অনেকটা গিয়ে শুকনো পোড়ো জমি পাওয়া গেল। সেখানে একটা আলো জুকজুক করছিল। আলোর কাছে গিয়ে দেখি জনা 4-5 লোক বসে আছে এবং তাদের সামনে একটা মরার খাটুলি। আবার মরার পাল্লায় পড়া গেল দেখছি। কিন্তু কিছু বলার আগেই লোকগুলো আমাকে দেখা মাত্র কেন কে জানে ওরে বাবারে বলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পালিয়ে গেল। ভোরকে গিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ খাটুলি থেকে মরাটা আর মোড়া ভেঙে উঠে বসল। তারপর হাই তুলে হাত বাড়িয়ে
ঘড় ঘড়ে গলায় বলে উঠল, সিগারেট হবে নাকি দাদা? মাথা ঘুরে উঠল। মনে হলো অতল খাদের শূন্যতায় পড়ে যাচ্ছি। জ্ঞান ফিরেছিল আমার পিস্তুত দাদার কোয়ার্টারে। কিভাবে উদ্ধার পাওয়া গিয়েছিল সেটা আলাদা গল্প। গেনুদা বলেছিলেন, আগে খবর না দিয়ে কেকড়াডিহি আসা কতটা বিপজ্জনক এবার বুঝলে তো? বুঝেছিলাম বলেই আর ভুলেও কেকড়াডিহির নাম মুখে পর্যন্ত আনি না। শুনছিলেন কেকড়াডিহির বৃত্তান্ত। রচনা সৈয়দ মুস্তফা সিরাজ।